চলমান নতুন সিজনে ম্যানচেস্টার সিটি তারা 7 নম্বর ম্যাচ খেলে ফেলছে। মাত্র ফুলহামের এগেনস্টে তাদের ম্যাচটা শেষ হলো এবং সেইখানে তো 3-2 গোলে ফুলহামকে তারা হারিয়ে দিছে। ম্যাচটা তাদের হোম ম্যাচ ছিল। ফুলহামের এগেনস্টে 3-2 গোলে জিতে তো 3 পয়েন্ট তারা বের করে নিছে এবং পয়েন্ট বের করে নিয়ে তাদের তো 14 পয়েন্ট ছিল। আহ, তারা যখন 6 নম্বর ম্যাচটা শেষ করে তো তখন তাদের 14 পয়েন্ট ছিল। এখন তো তারা 3 পয়েন্ট পাইলো, তাহলে 17 পয়েন্ট হয়ে গেল। আর লিভারপুলের অন্যদিকে 18 পয়েন্ট। তো লিভারপুল টেবিল টপে আছে আর ম্যানচেস্টার সিটি তারা 2 নম্বর অবস্থানটা হোল্ড করতেছে 7টা ম্যাচ শেষে। তো ম্যানচেস্টার সিটি তারা হোম ম্যাচে ফুলহামের এগেনস্টে ভালোই একটা ফাইট হয়েছে। ফুলহাম যে তাদেরকে মানে খুব বেশি সুযোগ দিছিল বা ফুলহামকে ওইভাবে তারা মানে বুড়ি বুড়ি অ্যাটাক করতে পারছে কিংবা ওইভাবে হয়েছে তা কিন্তু হয়নি। ফুলহাম যথেষ্ট পরিমাণ তাদেরকে চাপের মধ্যে রাখছে। ওইভাবেই তারা তাদের খেলাটা চালিয়ে গেছে। তাছাড়া ফুলহাম কিন্তু প্রথমেই লিডে চলে যায়, মানে ম্যাচে তো 5টা গোল হয়েছে, 3টা আর 2টা। প্রথম গোলটা করে পেরেইরা। তো ও হচ্ছে ব্রাজিলের। তো প্রথম গোলটা করে লিড দিয়ে দেয়। ওই গোলটা কিন্তু দারুণ একটা সুন্দর গোল ছিল। যেই অ্যাসিস্ট হয় বাইসাইকেল কিক করে বলটা বের করে দেয় আর ওইখান থেকে পেরেইরা মানে পা লাগায় কিংবা ট্যাপ ইন করে তো ওইখান থেকে গোল পায়। ফুলহাম তারা দারুণ করছে, ওয়ান্ডারফুল গেম প্লে ছিল ফুলহামের কাছ থেকে। তো মানে এওয়ে ম্যাচ তাদের হিসাব অনুযায়ী তো এওয়ে ম্যাচে এসে অর্থাৎ ইতিহাদে এসে ম্যানচেস্টার সিটি এর ঘরের মাঠে এসে তারা এইরকম দাপট দেখিয়ে খেলছে, এইটা তাদের জন্য অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো কিংবা তারা বাহবা পাওয়ার মতো। আর প্রিমিয়ার লিগে একটা বিষয় হইতেছে এখানে হোম ম্যাচ এওয়ে ম্যাচ বলতে যে ওইভাবে কিছু থাকে তা কিন্তু না। যে কোনো টিম যে কোনো টিমের এগেনস্টে ভালো করতে পারে, পয়েন্ট বের করে নিতে পারে, এইটা কিন্তু সচরাচরই দেখা যায়। ফুলহাম কিন্তু আরেকটু সময় পাইলে আমার কাছে মনে হয় যে ম্যাচে ফিরে যাইতো। তারা তো যখন 3-1 গোলে পিছিয়ে থাকে তখন কিন্তু আরেকটা গোল করে ম্যাচে মানে ব্যবধান কমায়, 2টা হয়ে যায়। তো কিছু সময় যদি তারা পাইতো তাহলে হয়তো দেখা যাইতো যে আরেকটা হয়তো গোল করেও ফেলতে পারতো, তখন 3-3 হয়ে যাইতো। তো ফুলহাম দারুণ করছে, তাদের কাছ থেকে গেম প্লে ভালোই ছিল। প্রত্যেকটা মানে 2টা বিশেষ করে তারা ফুল ব্যাক এবং তাদের যে মিড এই এই জায়গাগুলোর সাথে কম্বিনেশন ভালোই ছিল। ম্যানচেস্টার সিটির এগেনস্টে তারা দারুণ ফাইট দিছে। তো ম্যানচেস্টার সিটি তাদের কুবাসিস 2টা স্কোর করছে। কুবাসিসের প্রথম গোলটা তো মানে ডিফ্লেক্ট হয়ে গোল হয়, ওইটা অন টার্গেটই ছিল, তার নামেই কাউন্ট হয়েছে। তো আর জেরেমি ডোকু সে 3 নম্বরের গোলটা করে। ডোকুয়ের গোলটা কিন্তু খুবই স্পিডে গেছে, মানে কিকটা কিন্তু খুবই পাওয়ারফুল ছিল এবং ওই গোলটা আমার কাছে মনে হয় যে গোল অফ দ্য উইক হওয়ার জন্য যে ফাইটিংটা ওইখানে জায়গা পাইতে পারে। আর গোলটা ভালোই ছিল বলেই আমার কাছে মনে হচ্ছে। জেরেমি ডোকু যে আজকে খুব বেশি মানে রিস্ক নিয়ে কিংবা খুব বেশি প্রেশার নিয়ে খেলছে তা কিন্তু হয়নি। আর তাছাড়া মানে ম্যানচেস্টার সিটি মানে পুরো টিম যে একদম শেষের দিকে এসে খুব বেশি তারা মানে মানে তাদের আরও গোল লাগবে এইরকম মন মানসিকতা নিয়ে খেলছে আজকের ম্যাচটা, এইটা কিন্তু হয়নি। আর এইটার কারণে তারা কিন্তু ধরা খাইছে, মানে তারা এইটা না করার কারণে ফুলহাম তারা কিন্তু এখান থেকে সুযোগ নিছে, অ্যাডভান্টেজ নিছে এবং তারা কিন্তু সেইটা করে একটা গোল পেয়ে যায়। তখন কিন্তু 3-2 হয়ে যায়। তো আর কিছু সময় যদি থাকতো তখন দেখা যায় যে ম্যানচেস্টার সিটি তারা হয়তো চাইতেছে যে এই স্কোরটাই রাখতে কিংবা এভাবে রেখে খেলাটা শেষ করে দিতে, কিন্তু ওই সুযোগটাও ফুলহাম নিয়ে নিতে পারতো। তো তারা কিন্তু স্কোরিংয়ের মধ্যেই ছিল। ম্যানচেস্টার সিটি এর জন্য মানে ম্যাচটা আজকের ম্যাচটা এত বেশি মানে ইজি ছিল না। তবুও তারা 3 পয়েন্ট নিয়ে একদম লিভারপুলের কাছাকাছি চলে গেছে টাইটল রেসে। তারা তো অবশ্যই মানে এটা তো সিজনের শুরুর সময়, তো লিভারপুল ম্যানচেস্টার সিটি তারা তাদের অবস্থানটা কিংবা তারা এইভাবে যে যাইতেছে সেইটা কতটুকু মানে কতদিন পর্যন্ত স্থায়ী হয় সেইটাই দেখার বিষয়। আমরা আর্সেনাল এবং চেলসি তাদেরকেও কিন্তু ফাইটিংয়ে দেখতেছি, যদিও মানে চেলসি এর অবস্থানটা একটু নিচে আছে। প্রিমিয়ার লিগে 1 পয়েন্টের ব্যবধান মানে অনেক ব্যবধান। তো এইখানে ব্যবধান মানে যে 5 পয়েন্টের 6 পয়েন্টের ব্যবধান হয় ওই রকম দেখাই যায় না, ব্যবধান হয় মাত্র 1 পয়েন্ট অথবা একদম লেভেল থাকে। তো এই বিষয়টাও দরকার। ম্যানচেস্টার সিটির আজকে স্টার্টিং এলিভেনে ছিল রিকো লুইস, এই প্লেয়ারটা দারুণ করতেছে। স্টার্টিংয়ে সে রাইট ব্যাকে ওয়াকারের জায়গায় স্টার্ট করে, ওয়াকার তো স্টার্ট করে নাই,
ওয়াকা স্টার্ট না করার কারণে মানে এই পজিশনটা সে হোল্ড করে। অবশ্য রিকো লুইস কিন্তু মিডেও খেলতে পারে। যখন জন স্টোনস মানে বেঞ্চ থেকে আসে একদম শেষের দিকে, আপনারা এটা নিশ্চয়ই খেয়াল করছেন, জন স্টোনস যখন বেঞ্চ থেকে আসার পরে কিন্তু সে রাইট ব্যাকে শিফট হয়, আর রাইট ব্যাক থেকে রিকো লুইস সে মিডে শিফট হয়। তো গুন্ডোগানকে নামিয়ে নেওয়া হয়, গুন্ডোগানকে উঠিয়ে নেওয়া হয়, উঠিয়ে নেওয়ার কারণে তো গুন্ডোগানের জায়গাটা ফাঁকা হয় এবং ওইখানে শিফট হয় রিকো লুইস। আর রিকো লুইস ওইখানে শিফট হয়ে কিন্তু জেরেমি ডকুকে অ্যাসিস্ট করে, যে রিকো লুইসের অ্যাসিস্ট থেকে জেরেমি ডকু স্কোর পায়। তো লুইস কিন্তু ভালোই করতেছে এবং তাকে নিয়ে পেপ গুয়ার্দিওয়ালার প্রেস কনফারেন্সে আমরা অনেক অ্যাপ্রিসিয়েশন মানে শুনছি, প্রশংসামূলক কথাবার্তা। তো তিনি বলতেছেন প্লেয়ারটা যখন থেকে সুযোগ পাইতেছে শাইন করতেছে, এই সিজনে বেশ কয়েকটা ম্যাচে সে স্টার্ট করে ফেলছে, তার খেলার গতিও ভালো। তো এই প্লেয়ারটা যদি এইভাবে মানে কন্টিনিউ করতে থাকে তাহলে দেখা যাবে যে সামনের দিকে হয়তো রেগুলার স্টার্টার হয়ে যাওয়ারও সম্ভাবনা তৈরি হইতে পারে। ফুদেনকে আমরা আজকে স্টার্টিংয়ে দেখছি। ফুদেন স্টার্টিংয়ে আসার পরে তো এই সিজনে যে ফুদেন খুব বেশি স্টার্ট করছে তা কিন্তু হয়নি, তবে আজকে স্টার্ট করে সে যে খুব বেশি কিছু করতে পারছে সেইটা হয়ে ওঠেনি। তবে তার সামনের দিকে সে স্টার্ট করে কিনা সেইটাই এখন দেখার বিষয়। ডকু তো বেঞ্চ থেকে আসছিল, আর গ্রিলিশের কথা বলতে চাই, গ্রিলিশ তো স্টার্ট করছিল। তো গ্রিলিশ স্টার্ট করে সে কিন্তু খুব বেশি যে 1-1-এ ভালো সেইটা কিন্তু হয়ে ওঠে না। মানে এই এই সিজনে তাকে 1-1-এ যে খুব বেশি ভালো দেখা যাইতেছে, তাছাড়া মানে সে সচরাচর যে ভালো থাকে তাও না। ওভারঅল হিসাব অনুযায়ী বলা যায় যে মানে সে 1-1-এ খুবই একটু মানে বলা যায় উইক। তো 1-1-এর দিক থেকে যদি সে উন্নতি করতে না পারে তাহলে তো উইঙ্গার হিসাবে তার অনেক বড় একটা বৈশিষ্ট্যের মানে অবনতি কিংবা অবনয়ন দেখা যাবে, কিন্তু এইটা তো তার জন্য ভালো না। এইভাবে চলতে থাকলে কিন্তু ডকুর কাছে তার জায়গা হারাতে হবে। আর ডকু তো যখনই সময় পাইতেছে তখনই দিয়ে দিতেছে তার সব কিছু। আজকেই তো সুযোগ বেঞ্চ থেকে এসে গোল করলো, এই গোলের কারণেই তো পরবর্তী ম্যাচে গ্রিলিশের সময় এমনিতেই কমে যাবে। মানে গ্রিলিশের যে মিনিট বাড়বে সেইটা সুযোগটা কই, সুযোগ তো নাই। ডকু এসেই তো মানে ওর জায়গাটা পুরাই নিয়ে নিতেছে। তো গ্রিলিশের আরও বেশি আমার কাছে মনে হয় সতর্ক থাকা দরকার, পারফরমেন্সের দিকে মনোযোগ দেওয়া দরকার, শুটিংয়ের দিকে মনোযোগ দেওয়া দরকার। মানে মানে কয়েকটা শ্যুট তো নিতে হবে, শ্যুট নিলে গোল আসার সম্ভাবনা থাকে। তো ডকু যেই শ্যুটটা নিল মানে কাট করে ভেতরে ঢুকে ডাইন সাইডের দিকে গিয়ে তারপরে কিক করছে, ওইটা কিন্তু পাস দেয় নাই। তাহলে এই কিকটা যে করলো ওইখানে যথেষ্ট পরিমাণ স্পেস ছিল, তো এই স্পেসটা কিন্তু মানে এমনি এমনি আসে নাই, সে ক্রিয়েট করে নিছে। তো এইরকম গ্রিলিশকেও ক্রিয়েট করে নিয়ে 2-4টা কিক করতে হবে যদি স্টার্ট করতে চাওয়া হয়। কারণ মানে উইঙ্গারদেরকে যখন বিবেচনায় আনা হয় তখন আমার কাছে মনে হয় যে 1-1-এর বিষয়টা যেমন গুরুত্ব পায় ঠিক তেমনই সে উইঙ্গের জায়গা থেকে মানে স্পেসটা বের করে নিতে পারতেছে কি না, বা ওইখান থেকে বলটা কতটুকু পরিমাণ বের করে দিতে পারতেছে অন্য প্লেয়ারদেরকে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাইলে এখানে তো সহজভাবে খোলা চোখেই দেখা যাইতেছে যে ডকু এগিয়ে, তাহলে গ্রিলিশ কীভাবে স্টার্ট করবে? তো এই বিষয়টা আমার কাছে মনে হইতেছে গ্রিলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট যদি সে মানে রেগুলার হইতে চায়। তো শেষ পর্যন্ত দেখতে হবে যে এই দুইজনের মধ্যে কে বেশি সময় পায়, কারণ সময় মিনিট কার কোন দিকে বেশি সেইটা কিন্তু অনেক কিছুই বলে দেয়। তো আর হাল্যান্ড আজকে স্কোর করতে পারে নাই, সুযোগ ছিল কিন্তু হয়ে ওঠেনি। একটা বল কিক করার মতোই ছিল, ওইটা বার্নার্দোকে দিয়ে দিছে একদম শেষের দিকে। বার্নার্দো এসে একদম উইক কিক করছে, একদম স্লো কিক, ওইটা একদম ডেঞ্জারাস হয়নি, কিছুই হয়নি। ওইটা ঠিকঠাক, ওইটা যদি হাল্যান্ড কিক নিত তাহলে গোল আসার সম্ভাবনা ছিল, কিন্তু ওইটা কিক নেয় নাই, কিক না দিয়ে পাস করে দিছে। তো হাল্যান্ডের কারণে কিন্তু সামনে অনেক স্পেস খালি হয় বা বের করে নিতে পারে বলগুলা। সে যেমন যে কোনো জায়গা থেকে কিক করতে পারে, ঠিক তেমনই যে কোনো জায়গা থেকে পাস করে বলটা বের করে দিতেও পারে। তো বার্নার্দো সিলভা এই বলটা মানে আরও একটু সুন্দরভাবে যদি কিক করতে পারতো তাহলে সেও স্কোর যেমন পাইতো, তার দল আরও নিশ্চিন্তে থাকতে পারতো এখান থেকে স্কোর আসলে। আর গুন্দোগান আর কুবাসিস এই দুইটাকে যদি একসাথে বলি,
তারা দুইটা খুব বেশি পরিশ্রম করা লাগতেছে রদ্রি না থাকার কারণে। রদ্রি আর কেডিবি এই দুইটা না থাকার কারণে এই দুজনের উপরে খুব বেশি প্রেশার পড়তেছে। বিশেষ করে যদি বলি কুবাসিসের উপরে, মানে সে কিন্তু ডিফেন্সিভ মিড থেকে শুরু করে মাঝখানের প্রায় অনেক জায়গায় কভার করতে হয়। তো মিডফিল্ডারদেরকে তো এমনিতেই অনেক বেশি মানে হার্ডওয়ার্ক করা লাগে মাঠের মধ্যে, কিন্তু কেডিবি আর রদ্রির মতো প্লেয়ার যখন মাঠে নাই তখন তো মানে কাজ আর কমার কোনো সুযোগ নাই, কাজ আরও মানে আরও বেশি বাড়বে। তো দেখা যাইতেছে এই ম্যাচটাতে কিন্তু কুবাসিস খুব বেশি পরিশ্রম করে খেলছে। আর গুন্ডোগানের তো অ্যাসিস্ট ছিল। গুন্ডোগান যেই কুবাসিস যে প্রথম গোলটা করলো ওইখানে তো কর্নার টেক করছিল গুন্ডোগান, তো মানে কম্বিনেশন ভালো গুন্দোগানের, কিন্তু সেট পিস ভালো আছে। কর্নার থেকে কিক যখন করে তখন সেটাও ভালো দেখা যায়। রুবেন দিয়াস আর আকনজি দুইজন মোটামুটি আজকে টিক ছিল, কিন্তু দুইজন তো টিক কীভাবে থাকলো, দুইটা তো স্কোর হয়ে গেল। যখন দুইটা মানে অপোনেন্ট যখন দুইটা গোল করতে পারে, যাদেরকে গোল করলো ওই দলের ডিফেন্ডারকে তো আর টিক অবস্থায় বলার কোনো সুযোগ থাকে না। মানে দুইটা যখন কনসিড করা হয় তখন তো আর মানে টিকটাক অবস্থায় আছে সেইটা তো বলার কোনো সুযোগ ওইভাবে থাকে না। তবুও তারা টিক অবস্থায় ছিল। তবুও মানে ঠিক যদি থাকতো না তাহলে ফুলহাম যেইভাবে খেলছে, যেই স্পিড নিয়ে খেলছে, ওই স্পিড তো মানে প্রত্যেকটা ম্যাচেই দেখা যায়। তবে যেই স্পিড নিয়ে খেলছে তারা কিন্তু লেভেলে আসার সম্ভাবনা ছিল। আর এডারসনকে নিয়ে প্রশংসা করতে হয়, কারণ ভালো দুইটা সেভ দিছে, ওইখানে কিন্তু নিশ্চিত গোল ছিল। তো এই যে সেভগুলো দিছে ওইখান থেকেই বলা যায় যে ম্যানচেস্টার সিটি তারা দুইটাতে রাখতে পারছে এদেরকে, না হলে কিন্তু দুইটা না তিনটা চারটাও হইতে পারতো ফুলহামের স্কোর। তো যেহেতু ম্যানচেস্টার সিটি মানে পয়েন্ট বের করে নিছে এইখানে অবদান কিন্তু আমি আজকের ম্যাচটাতে কুবাসিসের যেমন দুইটা স্কোর ছিল, এডারসন কিন্তু দুইটা সেভ করছে। মোটামুটি সবারই অবদান আছে, প্রত্যেকটা ম্যাচ জিততে সম্পূর্ণ পজিশন থেকেই সবগুলা জায়গা থেকেই মানে কন্ট্রিবিউশন দরকার হয়। এডারসনও সেটা যথেষ্ট পরিমাণ করছে। যদি দুইটা স্কোরের মধ্যে মানে দুইটা যেই শুট ব্লক করছে এই দুইটার মধ্যে যদি একটা ঢুকে যাইতো বা মিস হইতো তখন তো লেভেল হয়ে যাইতো 3-3, তখন তো আর 2 পয়েন্ট পাইতো না, 1 পয়েন্টই থাকতো। মানে 3 পয়েন্ট পাইতো না, 2 পয়েন্ট কমে 1 পয়েন্টে চলে আসতো। তো সব কিছুর পরে ম্যানচেস্টার সিটি তারা তো 3 পয়েন্ট বের করে নিয়েছে, যেইটা তাদেরকে অনেক বেশি স্বস্তিতে রাখবে টেবিলের দিক থেকে। প্রিমিয়ার লিগে তো লিভারপুল তারা প্রথম দিকে আছে 18 পয়েন্ট নিয়ে, আর ম্যানচেস্টার সিটি তারা এখন মানে লিভারপুল তো লাস্ট ম্যাচ জিতে তারপরে 18 হয়েছে। তো এখন ম্যানচেস্টার সিটি তারা জিতে 17 হইল। তো একমাত্র পয়েন্টের ব্যবধান, এইটা সামনের দিকে কতটুকু থাকে বা এই ব্যবধানটা আরও বাড়ে কি না কিংবা কমে কিংবা কিভাবে থাকে সেইটা তো সময় বলবে। প্রিমিয়ার লিগে কিছু বলার কোনো সুযোগ আসলে নাই, কি হবে না হবে। প্রিমিয়ার লিগ মানে টপ 5 লিগের মধ্যে যতগুলা লিগ আছে সবগুলাই তো আনপ্রেডিক্টেবল মানে বলা যায়, তবে একটু বেশি আনপ্রেডিক্টেবল হইতেছে প্রিমিয়ার লিগ। এখানে সামনের ম্যাচটাতে কি হবে বা সামনের উইকে গিয়ে পয়েন্ট টেবিলের নমুনা কী হবে সেইটা এখন বলা কোনোভাবেই সম্ভব না। দেখা গেল যে লিভারপুলকে পরের ম্যাচে যারা তাদের অপোনেন্ট আছে এসে হারিয়ে দিছে, তখন তো মানে পয়েন্ট আর বাড়বে না, যেভাবে এসে সেভাবেই থাকবে, এমনটাও হতে পারে। তো সেইটা সময় আসলে দেখা যাবে। তবে ম্যানচেস্টার সিটি আজকে বলা যায় যে তাদের মতো করে সলিড ছিল না, যার কারণে তারা এত নড়বড়ে মানে নড়বড়ে বলতে তারা তাদের কাছ থেকে যেই রকম মানে পারফরমেন্স ন্যাচারালি আশা করা হয় সেইটা ফুলহামের এগেনস্টে ছিল না। হল্যান্ডও তো গোল পায়নি, তাহলে তারা কীভাবে মানে তাদের অবস্থান থেকে মানে তাদের মতো করে ছিল সেইটা তো বলার কোনো ইয়া নাই। হাল্যান্ড যেইভাবে খেলে যাইতেছে সে একটা ম্যাচে এই মুহূর্তে কিংবা বর্তমান সময়ে সে একটা গোল করতে না পারা কিংবা একটা ম্যাচে মানে পুরো 90 মিনিট সে খেললো, 1 মিনিট থেকে নিয়ে পুরো 90 মিনিট পর্যন্ত হাল্যান্ড আজকে ফুলহামের এগেন্সে মাঠে ছিল কিন্তু গোল করতে পারে নাই। এটা তো আশ্চর্যের বিষয় বর্তমান সময়ের জন্য, কারণ হাল্যান্ড যেইভাবে গোল করার মধ্যে আছে সে গোল করতে পারে নাই, সেইটা তো মানে কীরকম না। সে তো যেইভাবে মানে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতেছে তার গোলটাই তো বেশি মানে ম্যাচের তুলনায়, তো সে গোল করতে পারে নাই। তার কাছ থেকে হয়তো পেপ গার্দিওলা এবং কোচিং স্টাফ ম্যানচেস্টার সিটি এর ফ্যান সবারই প্রত্যাশা মানে প্রত্যেক ম্যাচেই থাকারই কথা সেই যেইভাবে তার সব কিছুই মানে সব কিছু বলতে তার গোলগুলা যেইভাবে সে বের করে আনতেছে এটার পর কিংবা যখন প্লেয়াররা পারফরমেন্স দেয় তখন ওই পারফরমেন্সের কারণে তার কাছ থেকে প্রত্যাশা কিন্তু কমে না, আরও বেড়ে যায়। তো হাল্যান্ড হচ্ছে তার এইরকম একটা উদাহরণ।
সে যখন গোল করতেছে একের পর এক, তার কাছ থেকে তো গোল না পাওয়ার প্রত্যাশা থাকবে না, থাকবে হচ্ছে গোল পাওয়ার প্রত্যাশা। তো সে যেহেতু 90 মিনিটের মধ্যে গোল করতে পারে নাই, তাহলে এইটা তো একটু স্ট্রেঞ্জের বিষয়। তবে প্রিমিয়ার লিগে এগুলা কোনো কিছুই না, এগুলা হচ্ছে সাধারণ বিষয়। ম্যানচেস্টার সিটি এর সামনে কি হয় সেটাই দেখার বিষয়। হাল্যান্ডের সামনে কি হয়, স্কোর পায় কিনা নেক্সট ম্যাচে, সেটাই হচ্ছে এখন মূল বিষয়। আর ম্যানচেস্টার সিটি তারা তারা এখন পয়েন্ট টেবিলে 2 নম্বর অবস্থানে। নেক্সট ম্যাচ পরে তাদের অবস্থান কি হয় সেটাই হইতেছে এখন দেখার মুখ্য বিষয়।